বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল করিম খান, বড়মাসুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের সিনিয়র ইনস্ট্রাক্টর। আজকের কোভিড-19 পরিস্থিতিতে অনলাইন ক্লাস করতে হচ্ছে। আমাদের বিষয় জেনারেল মেকানিক্স ট্রেড 1, নবম শ্রেণী, ভোকেশনাল শাখা। আশা করি এই কোভিড-19তে আমরা ঘর থেকে প্রয়োজন ছাড়া না বেরোইলে মাস্ক পরিধান করে বেরোবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। আমরা অনলাইন ক্লাসগুলো যথাযথ সময় যথাযথ নিয়মে দেখবো, শুনবো। আমি তোমাদের জেনারেল মেকানিক্স ট্রেডের ধাতু বা মেটাল সম্পর্কে আলোচনা করব। তো ধাতু কি? ধাতু হলো এক ধরনের কঠিন পদার্থ যাকে প্লেট, বার, শীট ইত্যাদি আকৃতি প্রদান করা যায় এবং আঘাতে ঝনঝন শব্দ সৃষ্টি করে বাজে, তাকে ধাতু বা মেটাল বলে। ধাতুর উৎপত্তিস্থল খনি, ভূপৃষ্ঠ অথবা ভূগর্ভ, যেখানে ধাতুসমূহ আকরিক হিসেবে মাটির সাথে মিশে থাকে। বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় আকরিক থেকে মূল ধাতু পাওয়া যায়। এই ধাতব পদার্থের কতগুলো বৈশিষ্ট্য আছে, ধর্ম আছে। তো ধাতব পদার্থের বৈশিষ্ট্যগুলো হলো: ধাতু ওজনে ভারী এবং বর্ণ উজ্জ্বল, আঘাতে ধাতব আওয়াজ বা শব্দ উৎপন্ন করে, তাপ প্রয়োগে সম্প্রসারিত তাপ অপসারণ করলে সংকুচিত হয়, তাপ বিদ্যুৎ পরিবাহিতা গুণ থাকে, একাধিক মৌলিক ধাতুর মিশ্রণে তৃতীয় মিশ্র ধাতু উৎপন্ন হয়। এগুলো হচ্ছে ধাতব পদার্থের বৈশিষ্ট্য। আর ধর্ম হচ্ছে 3টি প্রাকৃতিক ধর্ম, যেটি বর্ণ, ওজন, অভ্যন্তরীণ গঠন ইত্যাদি। দ্বিতীয়টা হচ্ছে যান্ত্রিক ধর্ম, পীড়ন, বিকৃতি, স্থিতিস্থাপকতা, কাজ সহতা ইত্যাদি। তারপরে গলনীয়তা, তাপ প্রয়োগে ভিন্ন ধাতু ভিন্ন মাত্রায় গলে। চুম্বকত্ব, যে ধর্মে ধাতু চুম্বককে আকৃষ্ট হয়। বিদ্যুৎ ও তাপ পরিবাহী, বৈদ্যুতিক চার্জ, পরিবহন যোগ্যতা। এই ধাতু ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আমরা জানব। জেনারেল মেকানিক্স ওয়ার্কশপে কি গুরুত্ব আছে? আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রে ধাতব বস্তুর ব্যবহার চলছে। আদিম যুগের মানুষেরাও গৃহস্থালী কাজে, পশু শিকারে ও আত্মরক্ষার কাজে ধাতব পাতের তৈরি বিভিন্ন হাতিয়ার তৈরি করত। পরবর্তীকালে তারা কৃষি কাজেও ধাতুর ব্যবহার করত। আর বর্তমানের যান্ত্রিক যুগে ধাতব পদার্থের ব্যবহার এত ব্যাপক যা বলার অপেক্ষা রাখে না। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে ধাতব পদার্থের গুণগত মান বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থ আবিষ্কৃত হয়েছে, যা কিনা মানব কল্যাণের সর্বত্র ব্যবহৃত হচ্ছে। যেমন গৃহস্থালীর কাজের বাসন কোসন, হাঁড়ি কড়াই, আসবাবপত্র, যানবাহন, বিমান, স্টিমার, যুদ্ধের সরঞ্জাম যেমন বোমারু বিমান, ট্যাঙ্ক, বন্দুক, বাইসাইকেল, রিক্সা ইত্যাদি কাঁচামাল, শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, মেশিনারিজ, ঘরবাড়ি, ইমারত তৈরির সামগ্রী,
ও সরঞ্জাম ইত্যাদি ঘর সাজানোর জিনিসপত্র যেমন রেফ্রিজারেটর, কম্পিউটার ইত্যাদি সকল সামগ্রী কোনো না কোনো ধাতব পদার্থের তৈরি। তাই বর্তমান সভ্যতার ধাতব পদার্থের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় জেনারেল মেকানিক্স ওয়ার্কশপে গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাপকতর হচ্ছে। এই ধাতুর শ্রেণী বিভাগ, ধাতুকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। প্রধানত দুই প্রকার, একটা লৌহজ আর একটা অলৌহজ ধাতু। লৌহজকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, যেমন পিগ লোহা, ঢালাই লোহা, পেটা লোহা, ইস্পাত। আর অলৌহজকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, যেমন তামা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, টিন, লিড, নিকেল, টাংস্টান, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, কোবাল্ট, মলিবডিনাম ইত্যাদি। এছাড়া অলৌহ সংকর হিসেবে কিছু পাওয়া যায়, সেগুলো হচ্ছে ব্রাশ, ব্রোঞ্জ, গান মেটাল, ফসফর, ব্রোঞ্জ, ম্যাঙ্গানিজ ব্রোঞ্জ, সিলিকন ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, মনেল মেটাল, ডেল্টা মেটাল, ডাউ মেটাল, ওয়াই সংকর, অ্যালুমিনিয়াম সংকর ইত্যাদি। লৌহজ ধাতু কি? লৌহজ ধাতু বা লোহার ইংরেজি নাম আয়রন। এর বর্ণ সাদা এবং উজ্জ্বল। জলীয় বায়ুর সংস্পর্শে এলে মরিচে পড়ে বলে মলিন দেখায়। লোহার সরাসরি খনি থেকে পাওয়া যায় না, তবে প্রাকৃতিক ও অবিশুদ্ধ অবস্থায় মাটি, বালির সাথে লোহার আকরিক হিসেবে পাওয়া যায়। এই আকরিক থেকে বিভিন্ন প্রক্রিয়ায় প্রয়োগ করে পিগ আয়রন উৎপাদন করা হয়। আর এই পিগ আয়রনের সাহায্যে বিভিন্ন উপায় পেটা লোহা, ঢালাই লোহা, নরমাল ইস্পাত, সংকর ইস্পাত ইত্যাদি উৎপাদন করা হয়। বর্তমানে সবচেয়ে বেশি লৌহজ ধাতুর ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশের কোনো লোহার খনি এ যাবৎ আবিষ্কৃত হয়নি। তবে ভারত, ব্রিটেন, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি অনেক দেশে লোহার খনিতে লোহাকে আকরিক হিসেবে পাওয়া যায়। পিগ লোহা প্রাথমিকভাবে লোহার আকরিক সমূহকে গলন করে পিগ লোহা উৎপাদন করা হয়। প্রাথমিক স্তরে এই লোহা দিয়ে সরাসরি কোনো কাঠামোগত কাজ করা যায় না। এই লোহাকে অবিশুদ্ধ লোহা বলে। ঢালাই লোহা বা কাস্ট আয়রন, ইস্পাত বা স্টিল উৎপাদনে এই লোহা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। পিগ আয়রনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, হোয়াইট পিগ আয়রন আর গ্রে পিগ আয়রন। এরপরে ঢালাই লোহা। লৌহ উৎপাদনের দ্বিতীয় স্তর হলো ঢালাই লোহা। পিগ লোহাকে কিগুলা নামক চুল্লিতে পুনরায় গলন করে ছাঁচে ঢেলে ঢালাই লোহা উৎপাদিত হয়। এতে কার্বনের পরিমাণ থাকে সবচেয়ে বেশি। সব ধরনের ঢালাই কাজে ব্যবহার করা হয়। এই লোহার দোষ গুণ কিছু আছে, যেমন অতিরিক্ত শক্ত ভঙ্গুর, বেঁকে যায় না, আকস্মিক কম্পন সহ্য করতে পারে না, চাপ শক্তি সহ্য করতে সক্ষম, অপেক্ষাকৃত কম তাপমাত্রায় গলে যায়, এর উপর সহজে মরিচা পড়ে না, প্রচন্ড আঘাতে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। কাস্ট আয়রন বা ঢালাই লোহাকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, হোয়াইট কাস্ট আয়রন, গ্রে কাস্ট আয়রন, মডলট কাস্ট আয়রন, সিল্ড কাস্ট আয়রন, মেলিয়েবল কাস্ট আয়রন। হোয়াইট কাস্ট আয়রন কি? কার্বন এতে যুক্ত অবস্থায় থাকে বলে শক্ত বেশি হয় ও মেশিনিং সমস্যা হয়। সাধারণত এই শ্রেণীর ঢালাই লোহা, পেটা লোহা, ইস্পাত তৈরিতে ব্যবহার করা হয়। গ্রে কাস্ট আয়রন কার্বন এতে যুক্ত অবস্থায়
গ্রাফাইট রূপে অবস্থান করে। ঢালাই কাজে এই লোহা অতীব উপযোগী, সহজে মেশিনিং করা চলে। এই লোহা দামে সস্তা ও যে কোনো জটিল আকৃতি ঢালাই করা চলে। মেশিনের বেড, বডি, খুচরা যন্ত্রাংশ, ইঞ্জিনের সিলিন্ডার, পিস্টন রিন, প্লাই হুইল, পানির পাইপ ইত্যাদি তৈরিতে এই লোহা খুবই উপযোগী। মেলিয়েবল কাস্ট আয়রন হোয়াইট ও গ্রে কাস্ট আয়রনের মধ্যবর্তী আর এক শ্রেণীর ঢালাই লোহাকে মডলড কাস্ট আয়রন বলে। এই লোহা মেশিনিং যোগ্য ও অপেক্ষাকৃত নরম। ছোট ঢালাই করা যন্ত্রাংশে এই লোহার তৈরি। সিল্ড কাস্ট আয়রন কোনো বিশেষ কাজে ব্যবহারের জন্য ঢালাইয়ের সময় ছাঁচের মধ্যে ইচ্ছা করেই ঢালাইকে দ্রুত ঠান্ডা করলে সিল্ড কাস্ট আয়রন হয়ে যায়। এর বৈশিষ্ট্য হলো দ্রুত ঠান্ডা হওয়াতে ঢালাইয়ের উপরিভাগ শক্ত হয়ে যায়। ঢালাই লোহার তৈরি রেলগাড়ির চাকা, আখ মারাইয়ের মেশিন এই পদ্ধতিতে তৈরি। মেলিয়েবল কাস্ট আয়রন কম পরিমাণ সিলিকন এবং অধিক পরিমাণ কার্বন বিশিষ্ট হোয়াইট কাস্ট আয়রনকে উত্তপ্ত অবস্থায় ক্রমাগত কয়েকদিন রাখার পর ধীরে ধীরে ঠান্ডা করে এই লোহা তৈরি করা হয়। কাস্ট আয়রন চেনার উপায় বা শনাক্ত করার উপায়। গ্রে কাস্ট আয়রন শনাক্তকরণের প্রধান উপায় রং দেখে। এর রং ধূসর কালো বর্ণের এবং সহজেই মেশিনিং করা যায়। হোয়াইট কাস্ট আয়রন ও রং দেখে শনাক্ত করা যায়। এর রং রূপলি সাদা, এটি মেশিনিং করা কষ্টসাধ্য। গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং স্পুলিংকের ধরন দেখেও এটা শনাক্ত করা যায়। পেটা লোহা। পেটা বা কাঁচা লোহাকে লোহার প্রায় বিশুদ্ধ অবস্থা বলা যেতে পারে, কেননা এতে খাদ খুবই সামান্য থাকে। এই লোহাতে শতকরা 0.15 ভাগ কার্বন ও অন্যান্য উপাদান থাকে ও 1 থেকে 3 ভাগ ধাতুমল থাকে। এতে অন্যান্য উপাদান সমূহ সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার ও ফসফরাস ইত্যাদি থাকে। পিগ আয়রনকে পাডলিং চুল্লিতে গলিয়ে প্রক্রিয়ার মাধ্যমে পেটা লোহা তৈরি করা হয়। এই প্রক্রিয়ার সময় ও ব্যয় সাপেক্ষ বিধায় পেটা লোহার মূল্য অনেক বেশি হয়। খুব সামান্যই পেটা লোহাকে ওয়েল্ডিং করা যায়, সোল্ডারিং ও ব্রেজিংও করা যায়। এই ধাতু নরম ও নমনীয় বিধায় পাতলা পাট, তার ইত্যাদি তৈরি করা সম্ভব হয়। পেটা লোহায় সহজেই মরিচা ধরে না। জাহাজের নোঙর, চেইন, হুক, পাইপ ফিটিংস, শীট, রিবেট, পেরেক ও তার ইস্পাত তৈরির মূল ধাতু হিসেবে পেটা লোহার ব্যবহার অনেক বেশি। এবার ইস্পাত বা স্টিল। ঢালাই লোহা সব কাজে উপযোগী নয়, আবার পেটা লোহা ভঙ্গুর না হলেও খুব শক্ত লোহা নয়। পেটা লোহা ও ঢালাই লোহার মাঝামাঝি লোহা হলো ইস্পাত, এবং এটা সর্বাপেক্ষা কার্য উপযোগী ও মজবুত। সাধারণত ঢালাই লোহার অপবস্তু দূর করে ইস্পাত তৈরি করা হয়। যে লোহাতে কার্বনের পরিমাণ শতকরা 0.15 হতে 1.5 ভাগের মধ্যে থাকে তাকে ইস্পাত বলে। এতে কার্বাইড রূপে কার্বন উপস্থিত থাকে। অন্যান্য উপাদানের মধ্যে কম বেশি সিলিকন, সালফার, ফসফরাস ও ম্যাঙ্গানিজ থাকে। প্রধানত নিম্নলিখিত বা নিম্ন বর্ণিত পদ্ধতিতে ইস্পাত তৈরি করা হয়, যেমন সিমেন্টসন পদ্ধতি, স্ক্রুসিবল পদ্ধতি, ডুপ্লেক্স পদ্ধতি, বৈদ্যুতিক পদ্ধতি, ওপেন হার্ট পদ্ধতি, বেসিমার পদ্ধতি, এলডি পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে ইস্পাত তৈরি করা হয়। ইস্পাত প্রধানত দুই প্রকার: প্লেন কার্বন ইস্পাত
সংকর ইস্পাত। কার্বন ইস্পাত হলো কেবলমাত্র কার্বন ও লোহার মিশ্রণে কার্বন ইস্পাত তৈরি হয়। কার্বন ইস্পাতে সাধারণত 0.05 হইতে 1.5% কার্বন থাকে। কার্বন ইস্পাতকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: মাইল্ড স্টিল বা লো কার্বন ইস্পাত, মিডিয়াম কার্বন ইস্পাত, হাই কার্বন ইস্পাত আর টুল ইস্পাত। লো কার্বন ইস্পাত হলো 0.05 হইতে 0.15% কার্বন মিশ্রিত ইস্পাতকে ডেড মাইল্ড ইস্পাত বলে। লো কার্বন ইস্পাতকে মাইল্ড স্টিলও বলা হয়। সাধারণত রিবেট, স্ক্রু, প্রেস শিট, পাইপ, ব্রেক, চেইন, প্লেট বা থালা এবং অটোমোবাইল বডির শিট, অটো ফ্রেম, আই-বিম ইত্যাদি তৈরি করতে লো কার্বন ইস্পাত ব্যবহৃত হয়। মাইল্ড স্টিলকে বা লো কার্বন ইস্পাতকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: একটা ডেড মাইল্ড স্টিল, স্ট্রাকচারাল স্টিল। মিডিয়াম কার্বন ইস্পাত প্রধানত মিডিয়াম কার্বন ইস্পাত শ্যাফট, অ্যাক্সেল, বোল্ট, কানেক্টিং রড, চাবি, গিয়ার, হালকা স্প্রিং, সিলিন্ডার, ক্যাম, নাট, বোল্ট, কালপিং, ক্রাঙ্কশ্যাফট, পিনিয়ন, ইঞ্জিনের ভালভ, স্প্রিং, টারবাইন, বাকেট হুইল, স্টিয়ারিং আর্ম প্রভৃতি তৈরির জন্য ব্যবহৃত। এরপর আছে হাই কার্বন ইস্পাত। অনেক কাজে হাই কার্বন ইস্পাত ব্যবহৃত হয়: ক্রাঙ্কশ্যাফট, ব্লেড, অটোমোবাইল স্প্রিং, অ্যানভিল, ব্যান্ড স, সিজেল, পাঞ্চ, শেয়ার ব্লেড, ট্যাপ, ডাই, মিলিং কাটার, লেদের কাটিং টুল, রিমার, ফাইল, কোদাল, রেইল, পিয়ানোর তার, রেঞ্জ, রেজর প্রভৃতি নানান জিনিস তৈরি করা যায় হাই কার্বন ইস্পাত দিয়ে। এরপর আছে টুল স্টিল। সচরাচর এটি খুবই শক্ত এবং ঘর্ষণ ও ক্ষয় প্রতিরোধী হয় বিধায় বিশেষত টুলস তৈরিতে ব্যবহৃত হয়, যেমন কাটিং টুলস, তারপর কাটিং বিট, মিলিং কাটার ইত্যাদি তৈরি করার জন্য টুল স্টিল ব্যবহার করা হয়। সর্বশেষ অ্যালয় স্টিল। কার্বন স্টিলের সাথে এক বা একাধিক ধাতু মিশ্রিত করে তৈরি স্টিলকে অ্যালয় স্টিল বলা হয়। কার্বন স্টিলের চেয়েও অধিক গুণ সম্পন্ন স্টিলের প্রয়োজনের ক্ষেত্রে অ্যালয় স্টিল তৈরি করা হয়। এক্ষেত্রে যে ধাতু মিশ্রিত করে অ্যালয় স্টিল তৈরি করা হয় তার নাম অনুসারেই অ্যালয় স্টিল নামকরণ করা হয়। যেমন যখন কার্বন স্টিলের সাথে নিকেল মিশ্রিত করে অ্যালয় স্টিল উৎপাদন করা হয় তখন উক্ত স্টিলকে নিকেল স্টিল বলে। এছাড়া যদি অতিরিক্ত দুইটি ধাতু যেমন নিকেল ও ক্রোমিয়াম মিশ্রিত করে যে অ্যালয় স্টিল পাওয়া যায় তাকে নাইক্রোম স্টিল বা নিকেল ক্রোমিয়াম স্টিলও বলে। তো আজকের কোভিড-19 তৃতীয় পর্যায়ে এই মহামারীর কারণে তোমাদেরকে অনলাইন ক্লাস করাতে আমরা বাধ্য হয়েছি। আশা করি সকলে অনলাইন ক্লাসগুলো দেখবে, শুনবে, পড়বে। এর মাধ্যমে তোমরা এই অধ্যায়ের ধাতু বিষয় সম্পর্কে অবগত হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা, এই বলে আজকে আমার এই বিষয়টি সমাপ্ত করলাম। সকলকে ধন্যবাদ। ঘরে থাকো, সুস্থ থাকো।